প্রিয় স্টুডেন্টস, তোমাদের সামনে নিয়ে এলাম আরও একটা নতুন ভিডিও। আজকে আমরা সলভ করব সপ্তম শ্রেণীর কোষে দেখে 2-1 অর্থাৎ অনুপাতের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম অঙ্ক দেখো কি বলেছে। 1 কিলোগ্রাম চালের দাম 40 টাকা ও 1 কিলোগ্রাম ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। খুব সহজ অঙ্ক, চলো দেখে নি কি। দেখো 1 কেজি চালের দাম 40 টাকা ও 1 কেজি ডালের দাম কত 100 টাকা লিখলাম। এবার দেখো কি বলেছে, অতএব নির্ণয় অনুপাত করে দিই আমরা, তাহলে হয়ে যাবে। তাহলে নির্ণয় অনুপাত সমান, দেখো এখানেও টাকা অসুবিধা নেই, আমাদের টাকা পয়সা আলাদা আলাদা একক নেই, একই একক আছে, তখন শুধুমাত্র তোমরা অনুপাত করে দেবে ব্যাস। এবার কাটাটি করতে পারো, কিছুটা কমিয়ে দাও, ছোটো করে নাও অনুপাতটা। দেখো 0 0 কমে গেল, তাহলে 4:10, তাহলে তারপরে কাটা যাচ্ছে 2 দিয়ে, 2 2 4, 5 2 10, খুব সহজে হয়ে গেল। চলো দেখে নিই তারপরে অঙ্কটা কি বলছে। দেখো এখানে একটা ত্রিভুজের ছবি দেওয়া আছে, তাতে এবিসি ত্রিভুজের বি কোণটা দেওয়া আছে 50 ডিগ্রি, এ কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, সি কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি। এখানে প্রশ্ন করে দিয়েছে, ওটা দেখো, কোণ বিএসি ইস টু কোণ এবিসি ইস টু কোণ এসিবি সমান কত। তাহলে দেখো এখানে আমরা এটা দেখলাম বলে আমরা পটাম করে কি করছি, 50 60 70 অনুপাত করে দিলাম, তা না, কিন্তু কোণটা তোমাকে বুঝতে হবে। দেখো কোণটা কিন্তু এখানে যেটা মধ্যে আছে সেটার কোণ, মানে এখানে বিএসি মানে হচ্ছে এই কোণটা কত 60 ডিগ্রি, এখানে কোণ আছে এবিসি মানে হচ্ছে এই মধ্যে আছে বি কোণ, তার মানে এবিসি মানে বি কোণ হচ্ছে 50 ডিগ্রি, আর এখানে আছে এসিবি, তারপর হচ্ছে সি কোণটা হচ্ছে আমার 70 ডিগ্রি। ব্যাস অনুপাত করে দিলেই হয়ে যাবে। অনেকেই কি করে বিএসি লেখা আছে কোণ, কি করে বি কোণের মান বসিয়ে দেয়, কিন্তু তা না, মধ্যে কোণের মধ্যে যে বর্ণটা থাকে আমাদের যে লেটারটা, সেটার কোণটা কত সেটা বসাতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মধ্যেরটা আমাদের কোণ হয়, ঠিক আছে। দেখো তাহলে আমরা ছবিটা এঁকে নিলাম, এখানে যেটির মান চেয়েছে সেটি লিখলাম, লেখার পর এবার মানগুলো বসিয়ে দাও। দেখো বিএসি মানে এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তারপর হচ্ছে এবিসি মানে বি কোণের মান হচ্ছে 50 ডিগ্রি, আর এখানে দিয়েছে এসিবি মানে হচ্ছে সি কোণের হচ্ছে 70 ডিগ্রি। এবার প্রত্যেকটা জায়গা থেকে 0 আউট করে দাও। দেখো 6:5 7, 6:5:7, খুব সহজে হয়ে গেল অঙ্কটা। চলো নেক্সট অঙ্ক দেখো। 3 নম্বরে বলেছে, একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসেব করে লিখি। খুবই সহজ, দেখো। দেখো এখানে কি বলেছে, একটি পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা আর একটি লজেন্সের দাম হচ্ছে 50 পয়সা। তাহলে দেখো এখানে টাকা আর এখানে পয়সা, দুটো একক কিন্তু আলাদা, সেহেতু আমরা কি বলেছিলাম যে দুটো একক সবসময় একই রাখতে হবে। তাহলে আমরা কি করব, এখানে 3 টাকাটাকে পয়সা করে নিই, তাহলে 3 টাকা সমান আমরা কত জানি, 300 পয়সা। ব্যাস আমাদের 300 পয়সা হয়ে গেছে এটা, তাহলে এটা পয়সা এটা পয়সা, এবার অনুপাত করা যাবে। অতএব নির্ণয় অনুপাত সমান কি লিখবো, 300:50। দেখো 0 আউট করে দিলে কি হবে, 30:5। দেখো 5 দিয়ে চলে যাবে, 5 6 30, 5 1 5। তাহলে আমাদের খুব সহজ অঙ্কটা হয়ে গেল, দেখে নাও। তাহলে 30:5 ছিল, এটাকে আমরা কি করলাম 5 দিয়ে ভাগ করে দিলাম, 5 6 30, 5 1 5, ব্যাস হয়ে গেল। চলো নেক্সট দেখো। 4টা বলেছে, একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। তাহলে এটা দেখো, তোমরা যদি আধুলি সমান কত পয়সা বা কত টাকা যদি জানতে পারো, তাহলে তোমাদের অঙ্কটা খুব সহজ হবে। দেখো আমরা আধুলি সমান কি জানি, 50 পয়সা। একটি 1 টাকা, 1 টাকা সমান কত জানি, 100। একটি 2 টাকা মানে হচ্ছে 200 পয়সা, খুব সহজে। আর একটা জিনিস বলে দিই তোমাদেরকে, সিকি যদি বলতো, সিকি মানে হচ্ছে তোমার হচ্ছে 25 পয়সা, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। চলো অঙ্কটা করে ফেলি। দেখো লিখে নিলাম আমরা কি, একটি আধুলি ইস্টু একটি 1 টাকা ইস্টু একটি 2 টাকার মুদ্রা। তাহলে দেখো সমান দিয়ে করে নিই, মান বসিয়ে দিই। একটি আধুলি মানে আমরা কি বললাম 50 পয়সা, ইস্টু একটি 1 টাকা সমান হচ্ছে কি 100 পয়সা, ইস্টু একটি 2 টাকা মানে হচ্ছে 2 টাকার মুদ্রা মানে হচ্ছে 200 পয়সা। তাহলে 3টা কি পয়সাতে আছে, অনুপাত করে দিলাম পয়সাতে করে। এবার দেখো 0 0 আউট হয়ে গেলে কি থাকবে, 5 10 20, 5 দিয়ে চলে যাবে দুটোই, 3টাই, 5 1 5, 5 2 10, 4 5 20। ব্যাস উত্তর হয়ে গেছে, দেখে নাও। তারপরে দেখো 5 অঙ্ক বলেছে, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে
ওদের তিনজনের বয়সের অনুপাত কত? চলো দেখি কি হচ্ছে অঙ্কটা। দেখো এখানে বলে দিয়েছে আমার বয়স 12 বছর 6 মাস, তাহলে 12 বছর 6 মাসটা লিখে নিই। 12 বছর 6 মাস। তারপরে দেখো রাতুলের বয়স বলে দিয়েছে 12 বছর 4 মাস, 12 বছর 4 মাস। তারপরে নূরজাহানের যে বয়সটা সেটা হচ্ছে শুধুমাত্র 12 বছর। তাহলে দেখো প্রত্যেকটা এখানে এখানে আছে বছর মাস বছর মাস, এখানে বছর। তাহলে আমরা কি করবো, সবথেকে ছোট একক মাস মাসে প্রকাশ করে নিই এখান থেকে। প্রত্যেকটা দেখো 12 বছর 6 মাস, তাহলে 12 বছরটাকে মাস করতে হলে কি করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে। 12 মাস হয়ে 12 গুণিত 12 মাস হলো এটা। আর 6 মাস ছিল, 6 মাসটা কি হবে, যোগ হয়ে যাবে। টোটাল মিলিয়ে আমরা কি পাচ্ছি, মাস। দেখো 12 12তে 144, আর 6 কত হয়, 150, 150 মাস। দেখো 12 বছর 4 মাস একই রকম ভাবে এটাকে আমরা মাস করে নিচ্ছি 12 দিয়ে গুণ করে, আর 4 যোগ করে দেবো। তাহলে কত হবে, 12 12তে গুণ করলে 144 আর 4 148 মাস। আর এটা 12 বছর শুধুমাত্র আছে, তো মাস করলে কি হবে, 12 গুণিত 12 মাস। তাহলে কি দাঁড়াচ্ছে, 144 মাস। এবার অনুপাত করে দাও, অতএব তাদের বয়সের অনুপাত, তাহলে তাদের বয়সের অনুপাত কী দাঁড়াচ্ছে, 150:148:144। দেখো তোমাদের কাটাকাটি তোমরা যা দিয়ে করতে পারো, 3 দিয়ে 2 দিয়ে 4 দিয়ে কিংবা বড় সংখ্যা দিয়ে, তোমাদের যেটা সুবিধা হবে সেটা দিয়ে কাটবে। দেখো এখানে প্রত্যেকটাকে 2 দিয়ে চলে যাবে। 2 দিয়ে কাটলে কি হচ্ছে দেখো, তাহলে 2 দিয়ে কেটে দিই। 7 9 14, 5 9 10, 75, 7 9 14, 4 2 8, 7 9 14, 2 4। চলো নেক্সট দেখো 6টা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত দেখো, দেখে নাও। তাহলে সমকোণী একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম, দেখো আমি কলমে আঁকলাম, তোমরা স্কেলতে পারলে আঁকবে। দেখো সমকোণী মানে হচ্ছে তোমাকে একটা সমকোণ আঁকতে হবে। তাহলে এই সমকোণ এটা, তাহলে সমকোণ মানে কি, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তাহলে সমকোণী হয়ে গেল এটা। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সবসময় মাথায় রাখতে হবে তোমাকে, একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাকি যে দুটো কোণ, সেই দুটো কোণের মান কি হবে, সমান হবে। তাহলে 90 ডিগ্রি আমরা তো অলরেডি পেয়ে গেছি, তাহলে এই দুটো কোণের মান কত করে হবে, 45 45। তাহলে 45 45 90, আর 90 কত হবে, 180। কারণ আমরা যে তিনটে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে আমরা সহজে ধরতে পারছি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কি হবে, 90:45:45। এবার দেখো 45 দিয়ে চলে যাবে তিনটাকে, 45 2 90, 45 1 45, আর 45 1 45। আমি 90 45 45 করে সাজিয়েছি। কেউ যদি ভাবো যে 45 90 45 করতে পারো, আবার কেউ লিখতে পারো 45:45:90, তাও করতে পারো, অসুবিধা নেই। কেননা এখানে তো বলেনি কোনটা আগে পরে, আমরা যেরকম ভাবে সাজাবো সেরকম ভাবে উত্তর আসবে। চলো নেক্সট 7 নম্বর বলেছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লেখে। এটা আরো সহজ। দেখো তোমাদের সামনে আমি কি করলাম, একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, এঁকেছি। এবার কি বলেছে দেখো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হবে কি, সমান। তাহলে আমরা তো জানি তিনটা কোণের সমষ্টি কত, 180। তাহলে তিনটা কোণের মান সমান, তাহলে কত করে পড়ছে, 60 60 60। তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে, 60:60:60। তাহলে দেখো 60 দিয়ে চলে যাবে তিনটাকেই, একই জিনিস একই সংখ্যা, তাহলে 1:1:1। নেক্সট দেখো 8 নম্বরটা কি বলছে, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লেখে। দেখে নেওয়া যাক কীভাবে হচ্ছে অঙ্কটা। দেখো আমরা 8 নম্বরটা প্রথমে কি লিখবো, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত দেওয়া আছে কত, 7:9। সেটা আমরা কি করলাম, লিখে নিলাম। তারপরে দেখো কি দেওয়া আছে, আর একটা মানিকবাবুর বয়সটা দেওয়া আছে, সেটা লিখে নেব। বইয়ে যে জিনিসগুলো দেওয়া থাকবে না, তোমরা কি করবে, সেই জিনিসগুলো আগে তুলে নেবে, দেখবে অঙ্ক করতে খুবই সুবিধা হবে। তাহলে মানিকবাবুর বয়স কত দেওয়া আছে, 72 বছর, এটাও তুলে নিলাম। এবার দেখো অঙ্ক আমরা স্টার্ট করবো। অতএব প্রথমে কি আছে, পুলকবাবু। তাহলে পুলকবাবুর বয়স
বাই মানিকবাবুর বয়স, মানিকবাবুর বয়স। তাহলে দেখো পুলকবাবুর জায়গায় পুলকবাবুরটা লিখবো অনুপাত কত 7, আর বাই কি আছে 9 মানিকবাবুরটা। এবার দেখো তাদের এখানে দুজনের মধ্যে একজনের তো আমরা জানি, কারটা জানি, মানিকবাবুর বয়সটা জানি 72 বছর। তাহলে মানিকবাবুর জায়গায় আমরা কি করব, 72টা বসিয়ে দেবো। তাহলে এখানে থাকবে শুধুমাত্র পুলকবাবুর বয়স, পুলকবাবুর বয়স বাই মানিকবাবুরটা আমরা বসিয়ে দিলাম কত 72, সমান কত ছিল 7-9। তারপরে দেখো এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি, দেখে নাও পুলকবাবুর সাথে 9টা কি হচ্ছে, গুণ হচ্ছে, আর 7 কোনাকুনি গুণ করলে কি হবে, 72 সাথে গুণ হয়ে যাবে। তাতে আমরা কি পাবো, এখান থেকে দেখে নাও পুলকবাবুর বয়স সমান কি দাঁড়াচ্ছে দেখে নাও। তাহলে সাথে সাথে কি 72টা কোনাকুনি গুণ, 7 গুণিত কত হচ্ছে 72, আর পুলকবাবুর সাথে 9টা তো অলরেডি বাই করে আছে, এখানে রেখে দিই, কোনো অসুবিধা নেই, কাটারি করে দাও। 8 নং কত 72, তাহলে 7-8টা কত হবে 56। তাহলে পুলকবাবুর বয়স কত হবে 56 বছর। এইরকম প্রসেসে তোমরা অঙ্ক করো, খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাবে, আর খুবই সহজ অঙ্কগুলো। চলো নেক্সট দেখো 9 নম্বরটা কি বলেছে, দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া আছে 2:5। প্রথম বইটির দাম দিয়ে দেওয়া আছে কত 32 টাকা 20 পয়সা। তাহলে দ্বিতীয় বইটির দাম কত হবে হিসাব, চলো দেখি। দেখো চলে আসলাম সেই 8-এর অঙ্কটার মতোই, দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া আছে লিখে নিলাম। প্রথম বইয়ের দাম কত দেওয়া আছে সেটাও লিখে নেবো, 32 টাকা 20 পয়সা, 32.20 টাকা, এটাও লিখে নিলাম। এবার একই রকম ভাবে আমরা কি লিখবো, প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম সমান কি লিখবো 2/5। এবার এখানে যার মান দেওয়া আছে প্রথম বইয়ের দাম, সেটা আমরা প্রথম বইয়ের দামের জায়গায় বসিয়ে দেবো। জাস্ট দেখো 32.20 আমরা প্রথম বইয়ের দামের জায়গায় বসিয়ে দিলাম। নিচে আছে কি দ্বিতীয় বইয়ের দাম সমান কত আছে 2/5। এবার দেখো আমরা যদি গুণ করি কোনাগুনি, তাহলে 2 গুণিত কি হবে দ্বিতীয় বইয়ের দাম, তাহলে 2 গুণিত দ্বিতীয় বইয়ের দাম। এইটা যদি উপরেটা যদি করতাম তাহলে আমরা চেঞ্জ করতাম না, যেহেতু এখানে কোনাকুনি গুণ করে এটা আগে চলে আসছে, সেহেতু আমাদের কিন্তু চেঞ্জ হবে, উপরেরটা চলে আসছে। তাহলে দেখো দ্বিতীয় বইয়ের দাম আমি যেভাবে করছি সেভাবে করবে তোমরা, সমান কি হবে 5 গুণিত এটা কোনাকুনি গুণ, তাহলে 5 গুণিত 32.20। তাহলে দেখো দ্বিতীয় বইয়ের দামের সাথে কি দুইটা গুণ হয়ে আসতে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় বইয়ের দাম সমান 5 গুণিত 32.20 বাই কি 2। এবার এটা তোমরা কি করবে, কাটিয়ে করো। দেখো 16 দশমিক কত হবে 10 হবে। তাহলে কি আসছে 80.50 টাকা চলে আসবে দ্বিতীয় বইয়ের দাম। খুব সহজে চলে আসলো অঙ্কটা। চলো নেক্সট দেখো এখানে 10টা কি বলে দিয়েছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি কত হবে, দেখে নাও কিভাবে অঙ্কটা। দেখো একই রকম অঙ্কগুলো প্রত্যেকটাই। দেখো এখানে কি দেওয়া আছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত দেওয়া আছে 22:7, সেটা লিখে নিয়েছি। একই রকম ভাবে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার 1 ডেসিমিটার, সেটাকে আমরা কিসে করব বলে দিয়েছি এর আগে। দেখো ডেসিমিটার করে নিতে হবে, তো ডেসিমিটার করতে গেলে কি হবে 10 দিয়ে গুণ, আর 1 ডেসিমিটার ছিল ওটা যোগ হয়ে গেল, তাহলে 10 দুগুণে 20 একে 21 ডেসিমিটার। এবার দেখো একই রকম ভাবে লিখবো বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাস নিচে, তাদের অনুপাত দেওয়া আছে কত 22/7 লিখে দিলাম। এবার এখানে যে মানটা দেওয়া আছে বৃত্তের যে ব্যাসের দৈর্ঘ্যটা দেওয়া আছে, সেখানে বৃত্তের ব্যাসের জায়গায় আমরা বসিয়ে দেবো। তাহলে বৃত্তের পরিধি বাই কত আছে এটা 21 ডেসিমিটার, তাহলে কিসে ফেরাবে এখন ডেসিমিটারে, সমান 22/7। এবার দেখো বৃত্তের পরিধি কি বেরাচ্ছে,
তাহলে বৃত্তের পরিধি সমান দেখো 22 আর 21 কোণাকুণি গুণ করে কি হবে এটা, আর বৃত্তের পরিধির সাথে তো 7 অলরেডি নিচেই আছে, কিচ্ছু করতে হবে না, নিয়ে নাও 3 7 21, তাহলে 3 22 কত হবে 66 ডেসিমিটার, 66 ডেসিমিটার। তো এটাকে 6 মিটার 6 ডেসিমিটার করতে পারো। ব্যাস, খুবই সহজ অঙ্ক। নেক্সট দেখে নাও। দেখো 11টা কি বলেছে, আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতকে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। দেখে নাও। তাহলে দেখো সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন অঙ্কন প্রতিযোগিতা নাম দিয়েছে, তাহলে আমরা অংশতে বা অনুপাতে করলে কি হবে 90/150 বা 150 জনের মধ্যে কত 90 জন, তার মানে কি 90/150 অংশ অনুপাতে করে নিলাম আমরা বাই করে, ঠিক আছে। আর ষষ্ঠ শ্রেণীতে কি 140 জনের মধ্যে 80 জন নাম দিয়েছে, অর্থাৎ 80/140। এবার দেখো দুদিক থেকে আমরা একটু ছোট ছোট করে নিয়ে আসি, 0 কেটে গেলে কত আসবে 9/15, আর এটা কাটলে কি হবে 8/14। তো ভালো করে দেখে নাও। এবার দুটোকে আমরা যদি দুটোর হরে যদি একই করতে পারি কি না, তাহলে তোমার অঙ্ক আমরা 5 6 যেরকম ভাবে করি অঙ্কগুলো সমতুল্য ভগ্নাংশ প্রকাশ করে সেরকম টাইপেরই। তাহলে দেখো এখানে একই হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে দিই, তাহলে 15 আর 14 এখানে আছে। তো এক কাজ করি, আমরা 14 দিয়ে এটাকে গুণ করে দিই উপর নিচ, তাহলে 14 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি এ দাঁড়াচ্ছে, তাহলে 9 14 কত হয়, গুণ করে দেখবে তোমরা 126 আসবে, আর এটা গুণ করে আসবে কত 210। এটাকে দেখো, তাহলে ওইটার হর কি আছে 15, 15 দিয়ে গুণ করে দাও এটাকে, তাহলে 8 পূর্ণাং কত হবে 120 210। তাহলে দেখো দুটারই কি হর এক 210 210, তাহলে উপরে যেটা বড় সেটা বড়, তাহলে 126টা এখানে, এখানে 120, তাহলে কোনটা বেশি এটা। তাহলে সপ্তম শ্রেণীতে বেশি সংখ্যক প্রতিযোগিতায় নাম বেশি দিয়েছে। চলো নেক্সট দেখো, শেষ সংখ্যা কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7 এবং সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে 13, তাহলে সংখ্যা দুটি কি কি হবে। দেখো তাহলে আমরা কি করলাম, দুটি সংখ্যাকে ধরে নিলাম অনুপাতে যে দেওয়া ছিল, তাই 5x আর একটা 7x ধরে নিলাম। তাহলে 5x আর 7x এর গসাগু কত হবে দেখে নাও। তো নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো, 5x আর 7x এর যদি গসাগু করো তাহলে তো x দিয়ে যাবে, তাহলে গসাগু কত হবে, আমরা তো জানি গসাগু এদিক কার টাকা হয়, তাহলে গসাগু কত x, তাহলে 5x ও 7x এর গসাগু হচ্ছে x। আরেকটা দেখো বইয়ে তোমরা দেখতে পাবে গসাগু বলে দেওয়া আছে কত 13, তাহলে তো আমরা বলতে পারি শর্ত অনুসারে x সমান কি 13, তাহলে x এর মান কত পেয়ে গেলে তোমরা 13। তাহলে দেখো প্রথম সংখ্যা কি হবে 5x, তার মানে অতএব প্রথম সংখ্যা কি আসছে 5x। তো 5x এর জায়গায় আমরা কি করবো, x এর মানটা বসিয়ে দাও 13, 5 13 65। দ্বিতীয় সংখ্যা কি আসছে একই রকম ভাবে 7 গুণিত 13, 7 13 কি হবে 91। এবার কি বলে দিয়েছে, আর কিছুই বলেনি, এই দুটো সংখ্যা চেয়েছে, প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যা কি হবে। এছাড়াও তোমাদের আরেকটা শর্টকাট বলে দিই, দেখো দুটি সংখ্যার যদি অনুপাত দেওয়া থাকে আর গসাগু দেওয়া থাকে, যদি এরকম ভাবে দেওয়া থাকে দুটি সংখ্যার অনুপাত যেটা দেওয়া ছিল, ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার অনুপাত কত আছে 5:7, তাহলে গসাগু যেটা দেওয়া থাকবে সেটাতে কি করবে, এটাকে গুণ করে দাও 5 13 65, এটাকে গুণ করে দাও 7 13 91, ব্যাস হয়ে গেল। এটা শর্টকাট ট্রিক্স, কিন্তু তোমাদের যেহেতু সপ্তম শ্রেণীর অঙ্ক একটু করে দেখাতে হবে, সেই জন্য তোমরা এই নিয়মটাই ফলো করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী আরও ভিডিও আসছে তোমাদের জন্য, খুবই হেল্পফুল হতে চলেছে।